ত্যাগ আর বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। জাতিসংঘ মিশন প্রধান ও কূটনীতিকদের পাশে থাকতে প্রধান উপদেষ্টার আহ্বান, আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানো হয়েছে মন্তব্য। আগের শিক্ষাক্রমে ধাপে ধাপে ফিরে যাওয়ার ঘোষণা, মূল্যায়ন পদ্ধতির ভিত্তিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বললেন শিক্ষা উপদেষ্টা। আবু সাইদ হত্যায় সাবেক আইজিপি সহ 17 জনের নামে মামলা, আবদুল্লাহ তাহের হত্যা মামলায় শেখ হাসিনা সহ 40 আসামি। খালেদা জিয়া চিকিৎসার জন্য শীঘ্রই বিদেশে যাবেন বললেন ব্যক্তিগত চিকিৎসক, আন্দোলনে আহতদের চিকিৎসা সহযোগিতা করার নির্দেশ। এবং মাঙ্কি পক্স শনাক্তে বিমানবন্দরে সতর্কতা জারি, আক্রান্তদের আইসোলেশন ও চিকিৎসায় ঢাকা চট্টগ্রামে 3 হাসপাতাল প্রস্তুত। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। সরকার পরিচালনায় ঢাকায় নিযুক্ত সকল দেশের কূটনীতিকদের সমর্থন চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশের কূটনীতিকদের বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলার উন্নতি করে খুব দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। চখর মালিথার রিপোর্ট। ঢাকায় নিযুক্ত 50টিরও বেশি দেশের কূটনীতিক এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দেশের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিতকরণ অনুষ্ঠান। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার বক্তৃতার শুরুতেই কূটনীতিকদের সহযোগিতা চান। I'm very happy that finally I could meet you for the first time in my new role. I'm familiar, you're familiar with me. Wish me well. That's all I can say, but I'll give you. Thank you. বিগত সরকারের সমালোচনা করেন প্রধান উপদেষ্টা। Bangladesh witnessed a second revolution. It's about 2 weeks actually. Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. She fled the country, but only after the security forces and her party's student wing committed country's worst civilian massacre since country's independence. Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns. অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সব চুক্তি বাস্তবায়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার। কূটনীতিকদের কাছে বর্তমান সরকারের অগ্রাধিকার খাতগুলো তুলে ধরেন তিনি। It's a great country, great people, lot of potential, but destroyed everything.
everywhere you see nothing but corruption, mess, unruliness. I don't know how long it will take to keep it in shape, little shape. So this is the beginning of the process. I hope you will have patience and stay with us, help us. দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনে তরুণ সমাজের বিশেষ করে ছাত্রদের অবদানের কথা কূটনীতিকদের কাছে বারবার বলেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের অ্যাপেল বিভাগের নবনিযুক্ত 4 বিচারপতি সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সব বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। নবনিযুক্ত প্রধান বিচারপতি এবং অ্যাপেল বিভাগের নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়ে জনগণ যাতে দ্রুত ন্যায় বিচার পায় সেজন্য প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। মামলা জট কমানোর ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, যতদূর পারা যায় আগের শিক্ষাক্রমে ধাপে ধাপে ফিরে যাওয়া হবে, তবে এমনভাবে এটি করা হবে যাতে শিক্ষার্থীদের কোনো অস্বস্তিতে পড়তে না হয়। এজন্য শিক্ষা পদ্ধতি পরিমার্জনও করা হবে। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম অফিস করেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শিক্ষা উপদেষ্টা বলেন, মূল্যায়ন পদ্ধতির ভিত্তিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর খুলেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিকের শ্রেণী কার্যক্রম পুরোদমে শুরু হলেও বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় শ্রেণী কার্যক্রম হয়নি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে ঘটে সহিংসতা, সংঘাত ও মৃত্যুর ঘটনা। তীব্র থেকে তীব্রতর হয় ছাত্র জনতার আন্দোলন। এর প্রেক্ষিতেই 17 জুলাই অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। টানা 1 মাস পর আবারও মুখরিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আসতে ভালো লাগছে, খোলা থাকুক। স্কুল চলাই ভালো, মানে স্কুলে আসা আমাদের অনেক ভালো লাগে, মানে বলার মতো না, এত বোরিং লাগতেছিল বলার মতো না। বান্ধবীর সাথে কথোপকথন করে যে শান্তিটা পাই, এরকম বাসায় একলা থেকে হয় না। এই যে স্কুলে আসলাম, পড়াশোনা করতেছি, এটা ভালো। অভিভাবকরা তো উদ্বিগ্ন, এই অবস্থার ভিতর দিয়ে তো তারা তাদের বাচ্চাদের পাঠাবে না। এখন থেকে অনেকটাই স্বাভাবিকভাবেই শ্রেণী পাঠদান চলছে। শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা আসলেও নিরাপত্তার কারণে অনেক প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক হবে না। যত দ্রুত সম্ভব ক্যাম্পাস খুলে দেখ, কারণ একটা লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক। আসলে দেখুন, আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনও ভিসি নিয়োগ হয়নি, তারপরে প্রক্টরের বিষয়টা আছে, বিভিন্ন হলের প্রভোস্ট এখনও ওনারা পদত্যাগের পরে এখনও প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়নি। তো এই বিষয়গুলো যত দ্রুত সম্ভব সম্পাদন করা যাবে, তত দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে আমি মনে করি। তারা এখন হয়তো অবজার্ভ করছে, পুরোপুরি তারা হলে আসেনি, প্রায় 2 মাস হতে যাচ্ছে। 2 মাসের এফেক্ট কিন্তু লং টার্ম। ক্লাসের যে পরিবেশটা একটা ফিরিয়ে আনতে গেলে ছাত্রদের ভূমিকাটা খুব জরুরি, এবং সেখানে এই মাননীয় ভাইস চ্যান্সেলর যিনি হবেন তার ভূমিকাটা সব থেকে বড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলছেন, সব পাবলিক বিশ্ববিদ্যালয় আর যেসব সরকারি কলেজে ছাত্রাবাস রয়েছে সেখানে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হলে ধীরে ধীরে পরিস্থিতি আরও শান্ত হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল করিম খান। আর অল্প সময়ের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আশা প্রকাশ করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাগররুনি হত্যাকাণ্ডে তদন্ত করে বিচারের ব্যবস্থা করতে তার মন্ত্রণালয় সহযোগিতা করবে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। ঢাকাবাসীর স্বস্তির বাহন মেট্রো রেল বন্ধ রয়েছে 1 মাস ধরে। মেট্রো রেলের 2টি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তিতে রয়েছেন লাখ লাখ যাত্রী। সচিবালয়ে প্রথম কর্মদিবসে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা জানালেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করে
দ্রুত মেট্রো রেল চালু করা হবে। ওই যে লাইন টাইনগুলো একটু চেক করতে হয়তো 2-3 দিন 4 দিন সময় লাগবে, এবং উনি এটা আমাদেরকে দিয়েছেন যে এটা 7 দিনের মধ্যে আমরা চালু করার চেষ্টা করব। তথ্য উপদেষ্টা জানিয়েছেন, গণমাধ্যম সংশ্লিষ্ট আইনগুলোর প্রয়োজনীয় সংস্কার করা হবে। বিগত সময়গুলোতে যে বাংলাদেশের সাংবাদিকতা, গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার উপর কী ধরনের নির্লজ্জ হস্তক্ষেপ হয়েছে, আমরা চাই না যে সামনের বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটুক। তথ্য উপদেষ্টাকে স্যার না ডাকতে দপ্তরের কর্মকর্তাদের বলেছেন নাহিদ ইসলাম। যে আমাকে স্যার ভাবার দরকার নেই, স্যার বলারও দরকার নেই, আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। গত 15 বছরে আর্থিক খাতে যারা লুটপাট চালিয়েছে, অর্থ পাচার করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। দুর্নীতি করলে এনবিআর কর্মকর্তাদেরও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, দুর্নীতি যেই করুক ব্যবস্থা নেওয়া হবে, দুর্বৃত্ত যাতে তৈরি না হয় সে ব্যবস্থাও নেওয়া হবে। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর রোববার রাজস্ব ভবনে প্রথম অফিস করেন মোহাম্মদ আব্দুর রহমান। সকালে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। গণ অভ্যুত্থানের স্পিরিট কাজে লাগিয়ে এনবিআর সংস্কার করার কথাও বলেন তিনি। অন্যায়, অবিচার অথবা যেগুলো দুর্নীতি যেগুলো ধরা পড়বে বা আমার কাছে ইঙ্গিতও আসবে, আপনারাই ডেফিনেটলি ইঙ্গিত দেবেন। আপনারা নিশ্চিত থাকেন প্রত্যেকটাই অত্যন্ত শক্ত হাতে এগুলো আমরা দেখব এবং খুবই কঠোর সিদ্ধান্ত নেব। সবচেয়ে বেশি ফোকাস হবে এই ধরনের দুর্বৃত্ত যেন তৈরি না হয়, তার দিকে প্রিভেন্টিভ মেজারটাই বেশি নিতে হবে, সেটাই বেশি জরুরি। এরকম যেন আর ফ্র্যাঙ্কেস্টাইন যেন তৈরি না হতে পারে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বৈঠকে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসা বাণিজ্য গতিশীল করতে আইনগুলো আধুনিকায়ন করা হবে। যারা ট্যাক্স পেয়ার তারা দে আর ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, দে ক্যান ইনফ্লুয়েন্স এনিওয়ান। এবং আপনার যদি সুশাসন না থাকে, এখন আবার নতুন করে বিজনেস কমিউনিটি বলছে যে আমাদের থেকে আপনি ট্যাক্স নিচ্ছেন, সেই ট্যাক্সের টাকা অপব্যয় হচ্ছে, অপচয় হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এটা তো আমার কাছে থাকাই ভালো ছিল, কারণ আমি আর কত খাবো, আমি আরেকটা ইন্ডাস্ট্রি করতাম, আরও কিছু এমপ্লয়মেন্ট হতো। আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে তো সব নয়ছয় করলেন, এই কথা কিন্তু আসছে। তার মানে হলো গভর্নেন্স যদি ঠিক না হয়, আমার স্পেন্ডিং প্যাটার্ন যদি ঠিক না হয়, আমি যদি ভ্যালু ফর মানি যদি এনশিওর করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নগুলোর মধ্যে আসতেই হবে। রাজস্ব আদায় করতে গিয়ে ব্যবসার যেন ক্ষতি না হয়, সেদিকে সতর্ক থাকতে কর্মকর্তাদের নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ব্যবসা বাণিজ্য ও পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে নতুন বাংলাদেশ গড়ার দাবি জানান নগরবাসী। তবে আগের সরকারের আমলের দলীয় কার্যালয়গুলো অন্য রাজনৈতিক দলের দখলে চলে গেছে। শাকির আদনানের রিপোর্ট। ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন সহ বিভিন্ন খাতে চাঁদাবাজি গত সরকারের আমলে ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। গত 5ই আগস্ট সরকার পতনের পর থেকে অবস্থার পরিবর্তন হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসা প্রতিষ্ঠান সহ কাঁচা বাজারে এখন আর চাঁদা দিতে হয় না। ওনার কোনো চাঁদা নাই, ছাত্ররা দৈনিক সকালবেলায় আজিগা ভাই তুই চাঁদার লেগে আসছে, খালি ধরে রাখবে। পুলিশরাও দিতে হয়, হেদেরকেও দিতে হয়। এখন কেমন? এখন ইনশাআল্লাহ এখন কোনো চাঁদা বান্ধা দেয়, এখন ভালো আছি। তো আমরা ইনশাআল্লাহ এই যে অবস্থায় আছি, ভালো আছি, আমাদের কাছে কেউ আসে না। কৌশলে টাকা পয়সা 20 টাকা, 50 টাকা, 500 টাকা এই ক্ষেত্রে দেন, ওই ক্ষেত্রে দেন, এখন ওগুলো আমাদের লাগে না। এই দেশের মধ্যে যে আর কোনো চাঁদাবাজি যেন আল্লাহর তরফ থেকে নিপত হয়। একই কথা বলছেন পরিবহন খাত সংশ্লিষ্টরা। আর রাস্তাঘাটে বেরিয়ে গেলে মামলা দেওয়া হয়, এখন দিচ্ছে না, এখন রাস্তা ফ্রি। পুলিশে ধরলে মামলা হয়রানি অনেক কিছু হইতো, এখন আর এরকম কিছু কোনো সমস্যা হইতেছে। অন্তর্বর্তীকালীন সরকার তারা চালাচ্ছে, আমরা চাই যে তারা ভালোভাবে এই দেশটা যাতে ভালোভাবে চলতে পারে। এখন চাঁদা কেউ তোলে না, ছাত্ররা প্রতিদিন আসে, প্রতিদিন মনিটর করে। তবে কোনো কোনো পরিবহনের আগের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। আগে আনা ছিল, কিন্তু আপনার ওই ঢাকা ময়মনসিংহের মালিক সমিতির পক্ষ থেকে এই সার্ভিসটা চালু হয়েছে, ইউনাইটেড। গত সরকারের আমলের বিভিন্ন সংগঠনের দলীয় কার্যালয়গুলো রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন অন্য ব্যানারে চলে গেছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাইদ নিহতের ঘটনায় সাবেক আইজিপি সহ 7 পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সহ 17 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 30 থেকে 35 জনকে আসামি করে মামলা হয়েছে। এছাড়া গত 19 জুলাই পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহেরের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা সহ 40 জনকে আসামি করা হয়েছে। একই দিন পুলিশের গুলিতে ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে 21 জনের বিরুদ্ধে। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় 1 মাস পর রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে তাজহাট থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। আমি আমার চাওয়া এই মামলা অতি দ্রুত তদন্তর মাধ্যমে খুনিদের আমি ফাঁসি চাই। পরিবার এবং সমন্বয়করা যে আসামিদের যে তালিকা দিয়েছেন তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে এখানে অভিযুক্ত করে আমরা একটা মামলা রুজু করি। গত 19 জুলাই নগরীর সিটি বাজারের সামনে পুলিশের গুলিতে শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহেরের মৃত্যুর ঘটনায় তার বাবা আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী, পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ নেতাদের আসামি করে কোতোয়ালি মেট্রো থানার কগনিজেন্স আদালতে মামলা দায়ের করেন। একই স্থানে পুলিশের গুলিতে ব্যবসায়ী মেরাজুল ইসলামের নিহতের ঘটনায় তার মা সাফিয়া খাতুন বাদী হয়ে পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। 40 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এই মামলায় 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর আসামি মোহাম্মদ ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আনিসুল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুল বাতেন, মোহাম্মদ মনিরুজ্জামান পুলিশ কমিশনার, উত্তম কুমার পাল অতিরিক্ত পুলিশ কমিশনার, উৎপল কুমার রায় এডিসি ক্রাইম রংপুর মহানগর সহ যারা এখানে পুলিশের দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন। মেরাজুল ইসলাম ইনি একজন ফল বিক্রেতা, ভ্যানে করে ফল বিক্রি করত রংপুর সিটি কর্পোরেশন মার্কেটের সামনে। এনার মা বাদী হয়ে আজকে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কোতোয়ালিতে নালিশ দরখাস্ত আনয়ন করে 21 জন আসামির বিরুদ্ধে এখানে 1 নম্বর আসামি উৎপল কুমার পাল সহ 6 জন পুলিশ কর্মকর্তা এবং 21 জনের মধ্যে বাকিরা সবাই আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেতাকর্মী। আদালতে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও আইনজীবীরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য শীঘ্রই বিদেশে যাবেন। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বিদেশে গেলেও কোন দেশে বা কোন হাসপাতালে তিনি চিকিৎসা করাবেন তা এখনও নিশ্চিত হয়নি। কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে গিয়ে ডাক্তার জাহিদ বলেন, খালেদা জিয়ার নির্দেশে আহতদের চিকিৎসার সব ধরনের সহযোগিতা করা হবে। রাহুল রায় রিপোর্ট। বিভিন্ন জায়গায় ধর্মীয় উপাসনালয় পরিদর্শনের পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালগুলোতেও যাচ্ছেন বিএনপি নেতারা। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে আহতদের দেখতে যান সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হওয়া ডাক্তার AZM জাহিদ হোসেন। চিকিৎসার ব্যাপারে সরকার যেটি করবে, এর বাইরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নিজস্ব উদ্যোগে আমাদের দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সুনির্দিষ্ট নির্দেশনায় বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, তারপরে আমি আজকে আসার সময় ওনাকে বললাম, যখন উনি বললো যে যাও এবং চিকিৎসার ব্যাপারে আমাদের যা যা করণীয় আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য শীঘ্রই বিদেশে যাচ্ছেন বলে জানান ডাক্তার জাহিদ। দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই, কারণ ওনার এটা আমরা বলি ডাক্তারি ভাষায় গ্লোবাল ইভ্যালুয়েশন। গ্লোবাল মিনস হচ্ছে 360 ডিগ্রি ইভ্যালুয়েশন, অর্থাৎ সকল কিছুর ওনার এই যে দীর্ঘ সময় কারান্তরীণ ছিলেন, বিভিন্ন অসুখ আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বলেছি, কাজে এটি হয়তো খুব সহসা হবে, বাট এখন পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করার সময় আসে না। জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিগত সরকারের সকল দুর্নীতিবাজ সংসদ সদস্যদের বিচার করতে হবে।
রাজধানীর তুরাগ থানায় বিক্ষোভ সমাবেশে সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। সকল হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে তেজগাঁওয়ের খেলাঘর মাঠেও। মূল বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিতাওয়াল ও সাইফুল আলম নীরব। বাংলাদেশে জনগণকে রক্ষা করার দায়িত্ব বিএনপির। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। কোনো ধর্মীয় পরিচয়ে স্বৈরাচারের দোসররা যেন ফিরে আসতে না পারে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের ইস্কন মন্দির পরিদর্শনে গিয়ে এক মতবিনিময়ে আমির খসরু আরও বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। মতবিনিময়ে কেন্দ্রীয় নেতা মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, আবুল হাশেম বক্কর উপস্থিত ছিলেন। আইনের শাসন বাংলাদেশে এতদিন ছিল না, আইনের শাসন এখন ফিরে আসছে আস্তে আস্তে। সুতরাং তাদেরকে আইনের সম্মুখীন হতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা বাংলাদেশি হিসেবে বসবাস করবেন, কোনো ধরনের রাজনীতির অনুপ্রবেশ আপনাদের মধ্যে করে, আপনাদের কথা বলে আরেক ধরনের পরিচয়পত্র আইডেন্টিটি পলিটিক্স করে আপনাদের ক্ষতি যাতে তারা করতে না পারে। পক্ষ থেকে আমি আবারও বলতে চাই, বাংলাদেশি চিন্তা চেতনা যে রাজনীতি, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, এই চেতনা থেকে আমরা এতটুকু সরে দাঁড়াবো না। মাঙ্কিপক্স শনাক্তে বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। এমপক্স আক্রান্ত দেশ ভ্রমণকারীদের শরীরে জ্বর, ফুসকুড়ি সহ রোগের লক্ষণ ও উপসর্গ নিরূপণে 21 দিন পর্যন্ত পর্যবেক্ষণ করবে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। আক্রান্তদের আইসোলেশন ও চিকিৎসায় ঢাকা এবং চট্টগ্রামে 3টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। জান্নাতুল বাকের কেকা রিপোর্ট। মধ্য ও পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে মাঙ্কি পক্সে আক্রান্ত হয়ে চলতি বছর শুরু থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত 14,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছে। মারা গেছে প্রায় 450। আফ্রিকার বাইরে কয়েকটি দেশে রোগী শনাক্ত হওয়ায় গত 14 আগস্ট এমপক্সকে জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় দ্বিতীয়বারের মতো বৈশ্বিক সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রথম দফায় 2022 সালে আফ্রিকার দেশগুলোতে এমপক্স ছড়িয়ে পড়ে। সেই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক সতর্কতা জারির পর সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল বাংলাদেশ। সেই অভিজ্ঞতার আলোকে এবার বিমানবন্দরে সতর্কতা ও আক্রান্ত শনাক্তে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এয়ারপোর্টের প্রস্তুতির ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমাদের একটা হেলথ কার্ডও আছে, যেটা অন অ্যারাইভাল প্যাসেঞ্জারদেরকে আমরা ওই হেলথ কার্ডটা তাদেরকে দিব। বিশেষজ্ঞরা বলছেন, এমপক্সে আক্রান্ত হলে জ্বর, শরীর ব্যথা ও পরে চিকেন পক্সের মতো ফুসকুড়ি হতে পারে। রোগী শনাক্ত হলে আইসোলেশন ও চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও সংক্রমণ ব্যাধি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এই লক্ষণগুলো যদি থাকে এবং সেই সাথে তার যদি কোনো ট্রাভেল হিস্ট্রি থাকে, ওনাদের যদি এই ধরনের সিমটম থাকে এবং অথবা 21 দিনের মধ্যে যদি এই সিমটমগুলো ডেভেলপ করে, ডেফিনেটলি ওনাদেরকে কোনো হসপিটালে নিয়ে যাওয়া। জনস্বাস্থ্যবিদরা বলছেন, চিকেন পক্সের সাথে এমপক্সের রোগ লক্ষণে মিল থাকলেও এমপক্সের সংক্রমণ প্রাণঘাতী। গত 2022 সালে হয়েছে, তখন এটা দেখা গিয়েছিল যে বিশেষ ধরনের যৌন সংসর্গ এটা হয়, কিন্তু এখন যেটা সেটা কিন্তু এটার মধ্যে সীমাবদ্ধ নয়, তাহলে বাচ্চারা আক্রান্ত হতো না। আফ্রিকার দেশগুলোতে প্রাপ্তবয়স্করা ছাড়াও শিশুরাও আক্রান্ত হচ্ছে। আর চিকিৎসা সহজলভ্য না হওয়া ও অপুষ্টির মতো সমস্যায় মৃত্যু বাড়ছে বলে মনে করেন জনস্বাস্থ্যবিদরা। জান্নাতুল বাকের কেকা, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে যত সময় লাগবে অন্তর্বর্তী সরকার ততদিন ক্ষমতায় থাকবে। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়ারা 2024 সালের মুক্তিযোদ্ধা, ক্ষতিগ্রস্তদের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ সহায়তা দিতে হবে। পরাগ আসিমের রিপোর্ট। হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিকেলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক। সেখানে ভর্তি থাকা আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার পর সন্ধ্যায় কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। একজন মানুষ তার 2 চোখ দিয়ে দেখতে পাচ্ছে না, সে হাসপাতালে এখানে কাতরাচ্ছে, তার তো বাকি পরীক্ষাটা দিয়ে পাশ করে যাওয়া সম্ভব না।
তাকে ওই বিবেচনাটুকু করতে হবে। এই মানুষগুলো কিন্তু 2024 সালের মুক্তিযোদ্ধা, তাদের কথা আপনার মাথায় রাখতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে জন্মাষ্টমী উৎসব নির্ভয়ে পালন করতে পারে, ছাত্ররা সেটি গুরুত্ব সহকারে দেখবে বলে জানান সার্জিস। বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াতে পারে, যেটি ছড়ানো হচ্ছে, আপনারা এসব প্রোপাগান্ডায় কান দিবেন না। আমরা অবশ্যই সেদিন আমরা যেমন রাজপথের সামনে ছিলাম, সেদিনও আপনার ওই শুভ জন্মাষ্টমীর যে মিছিলটি হবে, যে র্যালিটি হবে, সেটির সামনে আমরা থাকব এবং আপনাদের গায়ে কোনো আঘাত যাওয়ার আগে সেই আঘাতটি আমাদেরকে করতে হবে। প্রশ্নের জবাবে আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করবে অন্তর্বর্তী সরকার। তো স্বাস্থ্য খাত, শিক্ষা খাত এবং পরিবহন যেই খাতটি রয়েছে, এই খাতটিকে যতদিন না পর্যন্ত গণমুখী করা হচ্ছে ততদিন পর্যন্ত আমি মনে করছি প্রাথমিকভাবে রাষ্ট্র সংস্কারের কাজটি শেষ হয়নি। যতদিন না পর্যন্ত স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে ততদিন পর্যন্ত আমি মনে করি না বাংলাদেশে যে নির্বাচনের যে পরিবেশটি, সেই পরিবেশটি নিশ্চিত হবে। নির্বাচন কাঠামোর আমরা মনে করি পূর্ণাঙ্গ পরিবর্তন প্রয়োজন এবং মানুষের যখন এই প্রতিষ্ঠানগুলো উপরে আস্থা আসবে, তখনই আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের প্রাথমিক কাজ শেষ হবে এবং একটি নতুন করে নির্বাচন দেওয়ার পরিবেশ তৈরি হবে। হাসপাতালগুলোতে সিন্ডিকেট করলে তাদের উৎখাত করা হবে বলে হুঁশিয়ার করেছেন দুই সমন্বয়ক। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। সাংবাদিক শফিক রেহমান দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে শফিক রেহমান বলেন, তরুণ প্রজন্মের সাথে দেশটাকে এগিয়ে নিতে হবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। 2015 সালের 23 আগস্ট পল্টন থানার একটি মামলায় 2016 সালের 16 এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিন পেয়ে 2018 সালে দেশ ছাড়েন প্রবীণ এই সাংবাদিক। শেখ হাসিনা সরকারের পতনের পর স্ত্রী আলিয়া রহমানকে নিয়ে দুপুরে দেশে ফেরেন শফিক রেহমান। বিমানবন্দরে পৌঁছালে তার বিখ্যাত লাল গোলাপ দিয়ে তাকে স্বাগত জানান ভক্ত ও সহকর্মীরা। দীর্ঘদিন পর সহকর্মীদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। শফিক রেহমান বলেন, এবারের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পুনর্বাসন করতে হবে। যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য অনেক ব্যবস্থা করতে হবে, তাদের পরিবারের ব্যবস্থা করতে হবে। আমার পত্রিকার যারা কর্মচারী ছিলেন তাদের পরিবার পরিজন, তাদের ব্যবস্থা করতে হবে। আপনাদের যারা অন্যায়ভাবে কষ্ট সহ্য করছেন এত বছর, তাদের জন্য আপনাদের কিছু করতেই হবে। কেননা খালি বীর পূজা করলেই চলবে না, বীরদের যাদের সন্তান আছেন তাদের অন্যভাবে শিক্ষিত করতে হবে, মানুষ করতে হবে। আমি আবার আপনাদেরকে বলছি লাল গোলাপ শুভেচ্ছা। শেখ হাসিনাকে খুব অনুভব করছেন জানিয়ে তিনি বলেন, 71-এ ফিরতে পারিনি, এবার ফিরতে পেরেছি। দেশে ফিরে একজনের অভাব খুব অনুভূতি করছি আমি, সেটা হচ্ছে শেখ হাসিনা। কেন তার ভাষায় আমি বলতে পারছি না যে একটা রাষ্ট্রের বদলে 10টা রাষ্ট্র চাই, তার ভাষায় আমি বলতে পারছি না যে আমি কখনো পালিয়ে যাইনি। তিনি এবং তার পিতা দুজনেই পালিয়ে গেছেন, আমি তাদেরকে উপাধি দিয়েছি। আশা করি এটা লিখবেন, একজন হচ্ছে বীর পলাতক শ্রেষ্ঠ, একজন হচ্ছে বীর পলাতক উত্তম। তার বিরুদ্ধে করা মামলা লড়তে আদালতে যাবেন বলে সাংবাদিকদের জানান শফিক রেহমান। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরত খবর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ সহ সিভিল এভিয়েশনে সব ধরনের বৈষম্য দূর করতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেবিচকের কর্মকর্তা ও কর্মচারীরা। পরে নতুন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়ার কাছে 12 দফা দাবি সহ স্মারকলিপি পেশ করেন তারা। চেয়ারম্যান তাদের আশ্বস্ত করে বলেন, সবকিছু বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। আমার কাজ হলো শেয়ার করা। আমি যে কাউকে ইয়ে করবো যে না ওনাকে একটু ফেভার করবো, আমার কোনো দরকার নেই। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে, আমি এই জন্য খুশি। আমার 1 টাকা হারাম খাওয়ার দরকার নেই, হালাল খেয়ে যেতে থাকতে পারবো ইনশাআল্লাহ। সো উইল ট্রাই টু ডু, বাট আমার হাতকে শক্তিশালী করতে হবে। যার যার মতবাদ যার যারই আপনার কাছে রাখেন, বাট চাকরির জায়গায় কিন্তু আমরা সবাই এক পরিবার, সিভিল এভিয়েশন পরিবার। সেই সিভিল এভিয়েশন পরিবারের সুখ দুঃখ আনন্দ বেদনার সাথে আমরা সবাই আছি। আপনাদের সবাইকে থাকতে হবে, ডিভিশনে করা যাবে না। এবারে নিটোলটাটা আন্তর্জাতিক সংবাদ।
কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ হত্যার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে উত্তাল পুরো ভারত। ঘটনার প্রতিবাদে ভারত জুড়ে চিকিৎসকরা 24 ঘন্টা কর্মবিরতি পালন করায় চিকিৎসা সেবা ব্যাহত হয়। ধর্মঘট চলাকালে হাসপাতালের সামনে চিকিৎসকদের উপর হামলার ঘটনাও ঘটেছে। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে মঞ্চনাটক গুণজান বেবির পালা। পদাতিক নাট্য সংসদের জনপ্রিয় পরিবেশনা এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাইক সিদ্দিকী। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। এবারে কৃষি সংবাদ। বিদেশ থেকে আমদানি নির্ভর চিংড়ি পোনার খাদ্য আর্টেমিয়া চেস্ট ও বায়োমাস চাষে লাভ হওয়ায় কক্সবাজারে চাষিদের আগ্রহ বেড়েছে। আগামীতে এই পদ্ধতিতে উপকূলীয় এলাকায় মৎস্য চাষে বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। বাগদা চিংড়ির পোনা উৎপাদনে খাদ্য হিসেবে একমাত্র উপাদান আর্টেমিয়া, যা সম্পূর্ণ বিদেশ থেকে আমদানি নির্ভর। প্রতি বছর প্রায় 100 কোটি টাকার আর্টেমিয়া বিদেশ থেকে আমদানি করতে হয়। সেই আর্টেমিয়া চাষ করে সফলতা পেয়েছেন চাষিরা। মানে 4 মাস আর্টেমিয়া চাষ হয়, 4 মাসের মধ্যে আমি খুব সফলতা পাই, লাভবান। আর্টেমিয়া এবং আর্টেমিয়া বাইমাস যেটা আছে সেটা আমি প্রায় 90 কেজি 95 কেজি মতো আমি বিক্রি করছি। আর্টেমিয়া চাষ করে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক লাভবান, আমার অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন স্থানীয়ভাবে আর্টেমিয়া চিস্ট ও বায়োমাস উৎপাদন বাড়ানো গেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি আমদানি নির্ভরশীলতা কমবে। আমদানি খরচ সাশ্রয় হবে আমাদের জন্য, আর পাশাপাশি এটা একই যে জমিতে আর্টেমিয়া চাষের ক্ষেত্রে আর্টেমিয়ার পাশাপাশি লবণ চাষ হচ্ছে, চাষিরা তারপর নার্সিং পয়েন্ট করছে, তারপর এখানে একই জমিতে 4 ধরনের ফসল উৎপাদন করছে। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন দেশে পর্যাপ্ত আর্টেমিয়া উৎপাদন করা গেলে 500 কোটি টাকার বাজার তৈরি হতে পারে। বর্তমানে বাংলাদেশের আর্টেমিয়ার মার্কেট 50 কোটি টাকার, যদিও এটা দাম বেশি হওয়ার কারণে আমরা কম ব্যবহার করি, কিন্তু আমাদের দেশে যদি আর্টেমিয়া উৎপাদিত হয় তাহলে এইটার বাজার 500 কোটি টাকা পর্যন্ত হতে পারে। দরিদ্র লবণ চাষীদের জন্য আর্টেমিয়া চাষ লাভজনক ব্যবসা হিসেবে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সরোয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। এবারে প্রকৃতি সংবাদ। টাঙ্গাইল শহরের প্রবেশপথের পাশেই গড়ে উঠেছে পৌরসভার ময়লা আবর্জনার ভাগাড়। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারী। ময়লা আবর্জনা এলাকার বায়ু দূষণ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয়ে পরিবেশ প্রকৃতি। দুর্ভোগ লাঘবে ময়লার ভাগাড় দ্রুত স্থানান্তর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। 1827 সালে প্রতিষ্ঠিত প্রায় 30 বর্গ কিলোমিটারের টাঙ্গাইল পৌরসভায় 2 লাখেরও বেশি মানুষের বসতি। দীর্ঘদিনেও এখানে গড়ে তোলা হয়নি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। এতে শহরের প্রবেশদ্বার রাবনা বাইপাসের পাশেই গড়ে উঠেছে ময়লা আবর্জনার বিশাল ভাগাড়। ময়লা আবর্জনার দুর্গন্ধের দুর্ভোগে টাঙ্গাইলের 6 উপজেলা সহ হাজারো পথচারী। এখান থেকে আমাদের প্রতিনিয়ত চলাফেরা করতে হয়, এখানে এত দুর্গন্ধ, এখান থেকে দুর্গন্ধে মানুষ অসুস্থ হয়ে যাবে। এখানকার পরিবেশ এত খারাপ, যাইতে গন্ধ লাগে, নাক ধরে যেতে লাগে, যেটা খোলা ফাটানোর কষ্ট, যাইতে একবার মারাত্মক গন্ধ। কোন দুর্গন্ধ নাক চেপে যাইতে যাতায়াত করা লাগে, যাত্রীরা অনেক সময় এই দিকে যাওয়ার সময় অস্থির জায়গায় আপনার বমি করে অনেক মহিলা মানুষ। দুর্গন্ধের কারণে এখানে আমরা চলাফেরা করতে পারি না। ওনাদের ভ্যান আছে, যে ভ্যানগুলা বাসা বাড়ির ময়লাগুলা নিয়ে আসে, তারাও এখানেই ফালাইয়া যায়। ভয়াবহ বায়ু দূষণে বাড়ছে শ্বাসকষ্ট, কিডনি বিকল হওয়া সহ ক্যান্সারের মতন জটিল রোগ। আবর্জনার স্তূপ থেকে বিভিন্ন গন্ধ ছড়াচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন অ্যালার্জি জাতীয় সাবস্টেন্স বাতাসে ছড়িয়ে পড়ছে, যার কারণে মানুষের অ্যালার্জিজনিত রোগ বেড়ে যাচ্ছে।
এবং শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, অ্যাজমা বেড়ে যেতে পারে এবং এখান থেকে কিছু ভলাটাইল গ্যাস এবং হেভি মেটালস বাতাসে ছড়িয়ে পড়ছে যা মানুষের লিভার, কিডনি বা ত্বকে ক্যান্সার তৈরি করতে পারে। পরিবেশ বিপর্যয় রোধ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নির্মাণের তাগিদ পরিবেশবাদীদের। টাঙ্গাইল শহরের সব ময়লা আবর্জনা এসে খোলা জায়গায় ফেলা হচ্ছে, এতে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে, প্রকৃতির উপর পড়ছে বিপর্যয়। এখানকার দুর্গন্ধে আশপাশের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। জনবসতি থেকে ময়লার ভাগা সরাতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। টাঙ্গাইল থেকে মুস্তিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। 5ই আগস্ট মুন্সিগঞ্জ সদর থানা, পুলিশ ফাঁড়ি ও টঙ্গিবাড়ি থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। রোববার সকাল 10:30টার দিকে মুন্সিগঞ্জ সার্কিট হাউস ও সদর আর্মি ক্যাম্পে এই হস্তান্তর প্রক্রিয়া হয়। লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার আসলাম খানের কাছে সদর থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে উদ্ধারকৃত 140টি অস্ত্র, 3,934 রাউন্ড গুলি ও নগদ 1,09,500 টাকা বুঝিয়ে দেন। পরে দুপুর 12:30টায় ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত, ক্যাপ্টেন চার্লস টঙ্গিবাড়ি থানার ওসি মোল্লা শোয়েব আলীর কাছে 79টি অস্ত্র ও 3,891টি গোলাবারুদ হস্তান্তর করেন। দুটি থানা থেকে কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে সে হিসাব পাওয়া যায়নি। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাজধানী স্টেডিয়ামে আদিবাসীদের সার্বিক নিরাপত্তা, ভূমি সহ মৌলিক ও মানবাধিকার সুরক্ষার রাষ্ট্র ও বৃহত্তর জনগোষ্ঠীর দায়িত্ব শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সমতল ও পাহাড়ে আদিবাসীদের নিরাপত্তা রক্ষার্থে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী দেশ যেন গঠিত হয় এবং আদিবাসীরা যেন কোনো বৈষম্যের শিকার না হয় সে আশা প্রকাশ করেন তারা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি, বাংলাদেশ আদিবাসী ফোরাম, জাতীয় আদিবাসী পরিষদ সহ 14টি সংগঠনের যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সিএজি কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে রোববার সিএজি কার্যালয় ও সিএজি কার্যালয়ের অধীনস্থ কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স, ফাইন্যান্স সিজিডিএফ কার্যালয়, এডিজি ফাইন্যান্স, বাংলাদেশ রেলওয়ের কার্যালয় এবং বিভিন্ন অডিট অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধনে হামলা ও ভাঙচুরের নিন্দা এবং জড়িত দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে জানাচ্ছি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। রাজধানী ইডেন মহিলা কলেজকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়েছে। ছাত্র শিক্ষকদের সিদ্ধান্তে এই ঘোষণা দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগম। সে সময় নাম উল্লেখ করে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন ও হিজবুত তাহরির সহ সব রাজনৈতিক ও জঙ্গি সংগঠনের কার্যক্রম ইডেন মহিলা কলেজে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সব বিভাগের প্রধান, শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা সে সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে স্বৈরশাসন, পরিবারতন্ত্র ও ভোটবিহীন কমিটি থেকে মুক্ত করে নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেছেন সাধারণ ব্যবসায়ীরা। নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে বৈষম্যের শিকার ব্যবসায়ীদের কর্মসূচিতে বক্তারা 6 দফা সংস্কার দাবি তুলে ধরে বলেন, 2014 সালের পর চট্টগ্রাম চেম্বারে কোনো নির্বাচন হয়নি। পরিবারতন্ত্র ও ভোটবিহীন কমিটি বিলুপ্ত করে নতুন নির্বাচন দিতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সিনিয়র সভাপতি SM নুরুল হক, চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুর রহমান সহ অন্যরা। এবারে খেলার খবর।